সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আমাদের আজকের পর্ব আমরা শুরু করছি। আজকের পর্বের বিষয় ফসল তোলার পর মাটির সমস্যা এবং তার সমাধান। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মধুরিমা বণিক, HOD অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি, TNU অর্থাৎ দ্য নিউটিয়া ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। হারভেস্টিং বা ফসল তোলা, তো তারপর মাটির কি কোনো সমস্যা হতে পারে কিনা এবং তার সমাধান কি হবে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই একটু আপনার থেকে জানতে চাইব যে হারভেস্টিং এর পর মাটির কি কোনো সমস্যা দেখা দিতে পারে? যখন আমরা ফসলটাকে বড় করছি, ফসল প্রচুর রকমের পদার্থ নিচ্ছে মাটির থেকে, যেটা আমরা বলি নিউট্রিয়েন্ট। তো একটা গাছের মূলত হয়তো অনেকগুলো নিউট্রিয়েন্ট, 90টা এলিমেন্ট আপনি হয়তো একটা গাছের মধ্যে পাচ্ছেন, কিন্তু আমরা 17টা এলিমেন্টকে আমরা বলে থাকি এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, বা মূলত এই প্রয়োজন কিন্তু দরকার গাছের বেঁচে থাকার জন্য। ঠিক আছে, তো এই 17টা যে এলিমেন্ট রয়েছে তারা কিন্তু মাটির থেকে নিচ্ছে। মাটির থেকে নেওয়ার পরে তারা কি করছে, তাদের গাছের যে বডির মধ্যে তারা কিন্তু রেখে দিচ্ছে। যখন আমরা ফসলটাকে কেটে দিচ্ছি, সেই নিউট্রিয়েন্টগুলো কিন্তু গাছের ফসলের সাথে কিন্তু চলে যাচ্ছে, সেইগুলো কিন্তু আর মাটির মধ্যে কিন্তু ফিরে আসছে। আচ্ছা, মাটি থেকে উঠে ওটা গাছের মধ্যেই থেকে যাচ্ছে। যখন আমি হারভেস্টিং করছি বা গাছটাকে কেটে দিচ্ছি, সেই নিউট্রিয়েন্টগুলো সেখান থেকে কিন্তু চলে যাচ্ছে, সেগুলো কোনোভাবেই মাটিতে আর ফিরে আসছে না। তো দেখা যাচ্ছে যদি আমি বছরের পর বছর হয়তো আমি কিছু দিচ্ছি না মাটিতে, কিন্তু আমি ফসলের পর ফসল লাগাচ্ছি এবং কেটে যাচ্ছি বা হারভেস্টিং করে যাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে যে এই নিউট্রিয়েন্টগুলোর কিন্তু অভাব দেখা দেয়, মাটি থেকে উঠে ওগুলো গাছের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। আমরা যে সারগুলো মূলত আমরা প্রয়োজন করছি সেটা হচ্ছে 3টে মূলত সার আমরা দিয়ে থাকি, যেটা হচ্ছে আমরা নাইট্রোজেনের জন্য দিয়ে থাকি ইউরিয়া, ফসফরাসের জন্য দিয়ে থাকি সিঙ্গল সুপার ফসফেট, আর পটাশের জন্য দিয়ে থাকি মিউরিয়েট অফ পটাশ। এবার এই 3টে নিউট্রিয়েন্ট মূলত কিন্তু মাটিতে যাচ্ছে, কিন্তু আমি কি বললাম যে একটা গাছ কিন্তু 17টা এলিমেন্টের জন্য কিন্তু সে বেঁচে থাকে। তো আমি 3টে খালি দিচ্ছি, বাকি যে 14টা থাকছে সেগুলো কোথা থেকে আসছে? তো আমার মাটির মধ্যে কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এগুলো 3টে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আরও রয়েছে NPK ছাড়াও, এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে যেমন আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, বোরন,
মলিবডিনাম, এগুলো কিন্তু সব মাইক্রোনিউট্রিয়েন্ট। তো এইগুলো কিন্তু কোনো রকম কিন্তু আমরা সার মাধ্যমে কিন্তু মাটিতে দিচ্ছি না। আমরা কিন্তু মানে মূলত শুনে থাকি না যে বোরন দেওয়া হচ্ছে, যে এই আমার মলিবডিনাম দেওয়া হচ্ছে বা কপার দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু মূলত দেওয়া হয় না। গাছ কিন্তু প্রতিবার কিন্তু প্রত্যেকটা 17টা এলিমেন্টই কিন্তু নিচ্ছে, কিন্তু আমরা ফিরিয়ে দিচ্ছি 3টেই মাত্র এনপিকে। তো দেখা যাচ্ছে মাটির মধ্যে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু অভাব দেখা যাচ্ছে। সব থেকে বেশি আমাদের ভারতে যে মাইক্রোনিউট্রিয়েন্ট অভাব দেখা যাচ্ছে সেটা হচ্ছে জিঙ্ক। এই জিঙ্কের অভাব কিন্তু বেশিরভাগ খাদ্যর মধ্যেও এখন পাওয়া যাচ্ছে। তো এখনকার দিনে যে প্রচুর যে বাচ্চাগুলো যারা হচ্ছে গিয়ে ম্যাল নিউট্রিশন বলা যায় বা অপুষ্টিতে যে মারা যাচ্ছে, তারা কিন্তু একটা মাইক্রোনিউট্রিয়েন্ট অভাবে মারা যাচ্ছে, সেটা হচ্ছে জিঙ্ক। তো এখন কিন্তু জিঙ্কের অভাব এবং বোরনের অভাব বেশিরভাগ আমাদের ভারতে জমিতে কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমরা যে এই ফসল কাটছি বা হারভেস্টিং করছি, এতগুলো নিউট্রিয়েন্ট গাছ নিচ্ছে, কিন্তু আমাকে প্রতিটা নিউট্রিয়েন্ট কিন্তু মাটিতে ফিরিয়ে দেওয়া হচ্ছে না। তো এটা কিন্তু একটা বড় একটা ক্ষতির মুখে মাটিকে কিন্তু নিয়ে আসছে। আচ্ছা, তার মানে মাটির যে পুষ্টি সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে আর কি, গাছে সেটা চলে যাচ্ছে এবং গাছ আমরা কেটে তুলে ফেলছি, হারভেস্টিং করছি। আমরা দেখেছি যে অনেক জায়গাতেই ফসল তোলার পরে গাছের কিছু অংশ থেকে থাকে, তো সেগুলোকে আর কি করবেন, পরবর্তী চাষে যাওয়ার জন্য অনেক সময় পুড়িয়ে দেন। তো এই পুড়িয়ে দেওয়াটা কতটা বিধিসম্মত? ধরে নিন সব থেকে যে আমাদের ভারতে যেটা আমরা বেশি পরিমাণ খাদ্য হিসাবে গ্রহণ করছি সেটা হচ্ছে আমাদের সিরিয়াল ক্রপ, যেটা আমরা ধান বলে থাকি। এবার ধান গাছ যখন বড় হয়, তাকে যখন আমরা কেটে দিচ্ছি, সে কিছু অংশ কিন্তু মাটির মধ্যে থেকে থাকে, তাকে আমরা বলে থাকি স্টাবল। এই স্টাবলটা আলটিমেটলি কি হচ্ছে, সেটা কিন্তু মানে অনেক দিন কিন্তু জমির মধ্যে থেকে থাকে, সেটা কিন্তু তাড়াতাড়ি পচন হয় না। সে পচন না হওয়ার কারণ হচ্ছে যে স্টাবলগুলো থেকে যাচ্ছে, নিচের যে অংশগুলো থেকে যাচ্ছে জমির মধ্যে, তার মধ্যে প্রচুর পরিমাণ লিগনিন রয়েছে। এই লিগনিনকে কিন্তু ভেঙে দেওয়া যে কোনো জীবাণুর পক্ষে কিন্তু খুব কঠিন হয়ে থাকে। কিছু সীমিত জীবাণু আছে যারা লিগনিনকে ভাঙতে পারে। তো অনেক দিন ধরে দেখা যাচ্ছে যে হয়তো মাসের পর মাস সেই স্টাবলগুলো হয়তো জমিতে রয়ে যাচ্ছে। এবার চাষি বন্ধুরা কি করতে পারছে, যে আমার জমিটা তো এই স্টাবল দিয়ে ভরে রয়েছে, আমি যদি দ্বিতীয়বার কোনো ফসল লাগাতে চাই, সেগুলোকে আমাকে তুলে দিতে হবে জমির থেকে। তো তুলে সেগুলোকে আমি কি করব? সেগুলো আমার যে গরু বাছুর রয়েছে তারাও সে খাবে না, কেন তারা পুরো শক্ত হয়ে গেছে, কোনোভাবেই সেগুলোকে নষ্ট করা যাচ্ছে না। তো পুড়িয়ে দেওয়াই হচ্ছে তাদের কাছে একমাত্র শ্রেষ্ঠ উপায়। তো পুড়িয়ে দিলে সহজ উপায়, কিন্তু এটাও দেখা যাচ্ছে যখনই কোনো আমি এই স্টাবলগুলোকে যখন পুড়িয়ে দিচ্ছি, এই পোড়ানোতে কি হচ্ছে, প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এবার কার্বন ডাইঅক্সাইড আমরা জানি যে একটা গ্লোবাল ওয়ার্মিং, এটা কিন্তু গ্যাস, যেটা আমাদের কিন্তু আবহাওয়াকে প্রচুর পরিমাণ গরম করে দিচ্ছে। তো যত পরিমাণ আমি স্টাবল পোড়ানো যত কন্টিনিউ করব, তত বেশি কিন্তু কার্বন ডাইঅক্সাইড হাওয়ায় মিশে যাচ্ছে এবং আমাদের আবহাওয়া কিন্তু গরম হতে থাকছে। তো এটা কিন্তু একটা সহজ উপায়ও হলেও কিন্তু প্রকৃতিকে কিন্তু এটা ক্ষতির মুখে নিয়ে যাচ্ছে। এটা করা যাবে না, পোড়ানো যাবে না, করা যাবে না, কিন্তু তাতেও চাষিরা করছে। এখন একটা পদ্ধতি দেখা গেছে যে খুব ভালো একটা সহজ পদ্ধতি, যেটা দিল্লির থেকে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট একটা সলিউশন বানিয়েছে। জীবাণু দেওয়া একটা সলিউশন আমি বলতে পারি। যদি আমি ওই স্টাবলগুলোর উপরে তাকে আমি স্প্রে করে দিতে পারি, দেখা যাচ্ছে তারা কিছুদিনের মধ্যে কিন্তু তারা পচে গিয়ে মাটির সাথে মিশে যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে মাটির যে জৈব পদার্থ বা সয়েল অর্গ্যানিক ম্যাটার, তারা কিন্তু বেড়ে যাচ্ছে, তারা তাড়াতাড়ি পচন হচ্ছে, মাটির সাথে মিশেও যাচ্ছে এবং জৈব পদার্থ সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই মাটির যে স্টাবলগুলো পুড়িয়ে দেওয়ার, সেটা কিন্তু আমার প্রয়োজন হচ্ছে না এবং জৈব পদার্থ সংখ্যাও কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। যে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য শুধু কি স্প্রে করলে হবে নাকি সঙ্গে চাষও দিতে হবে? শুধু এটা স্প্রে করে দিলে ফসলগুলোর মধ্যে তো দেওয়া হচ্ছে না, যে স্টাবলগুলো রয়েছে তাদেরকে পচিয়ে দেওয়ার জন্য দেওয়া হচ্ছে। তারা যখন মাটির সাথে মিশে যাচ্ছে, তার পরবর্তী চাষ দিয়ে তারপর নতুন ফসল সেখানে লাগানো হচ্ছে। বেশ, তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হারভেস্টিংয়ের পর বা ফসল তোলার পর মাটির নানান রকম সমস্যা আসতে পারে এবং সেগুলোর দিকে আমাদের নজর দিতে হবে আর কি। তো মূলত আর কি কি সমস্যা হতে পারে আর কি? আর যেটা হতে পারে, ধরে নিন মাটির মধ্যে যখন আমরা কোনো রকম ফসলকে যদি আমরা কেটে দিয়ে যদি মাটির মধ্যে ফিরিয়ে দিতে পারি, সেগুলো কিন্তু মাটির মধ্যে জৈব পদার্থ সংখ্যা কিন্তু বাড়িয়ে দেয়। এই জৈব পদার্থ কিন্তু খাদ্য জীবাণুদের জন্য, মাটিকে কিন্তু জীবিত রেখেছে সেই জীবাণুগুলোই। এই জীবাণুগুলোকে তো আমাকে খাদ্য দিতে হবে। সে খাদ্যগুলো কি, এই যে জৈব পদার্থ, এই জৈব পদার্থগুলোকে আপনি কোনো সার মূলত প্রদান করতে পারবেন? তো আপনাকে যেটা দিতে হবে হচ্ছে গিয়ে এই যে গাছের পাতাগুলো বা ডালপালাগুলো কাটছি, তাদেরকে যদি আমি মাটিতেই মিশিয়ে দিতে পারি, তারা মাটির যে জীবাণুগুলো
পোকাগুলো আছে তাদেরকে খাদ্য প্রদান করছে, তারা মাটির উর্বরতা বাড়ায়, এবং দেখা যাচ্ছে যে মাটির যে জল ধরে রাখার যে ক্ষমতা আছে, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, সেটাও কিন্তু অনেকটাই কিন্তু বাড়িয়ে তোলে। এবং যদি কোনো মাটির মধ্যে আমি তাকে ঢেকে রাখি কোনো ফসল কেটে, দেখা যাচ্ছে যদি প্রচুর বেগে বৃষ্টি হয়, সে মাটিকে কিন্তু ধুয়ে নিয়ে যেতে পারে না। তো রান অফটাকে কিন্তু আমরা মিনিমাইজ করতে পারি। এবং এখন যে প্রখর যে গরম রয়েছে, এত সূর্যর যে তীব্রতা, সেটা কি হচ্ছে, মাটির যে জলগুলো রয়েছে সেটাকে মানে বাষ্প করে নিয়ে চলে যাচ্ছে। তো জমিটার ওপরে যদি আমি ফসলগুলো কাটার পরে রেখে দিতে পারি, সেই লস অফ জল মানে এই যে ইভ্যাপোরেশন বা বাষ্পটাকে কিন্তু আমি মিনিমাইজ করতে পারি বা কমিয়ে দিতে পারি। তো এইগুলো কিন্তু হতে পারে যদি আমি এই ফসল কাটার পরে যদি মাটিতেই আমি ফিরিয়ে দিতে পারি, মানে পুড়িয়ে দেওয়ার থেকে। তো এই যে সমস্যা, এইগুলো নিয়ে তো চাষি বন্ধুরা কি ভাবেন? তারা তো ভাবেন যে পরবর্তী চাষে কিভাবে যাব আর কি। চাষ আপনি তখনই করবেন যদি আপনার মাটি সুস্থ থাকে। কেন আপনি মাটির ওপরে যে 1 বছর চাষ করবেন, 2 বছর চাষ করবেন তা তো নয়, এটাই আপনার ব্যবসা এবং আপনি এটা যুগে যুগ চালিয়ে যাবেন। তো আপনার মাটি যদি আপনার স্বাস্থ্য মানে সুস্থ না থাকে, আপনি কি করে একটা ভালো সন্তান বা একটা ভালো ফসল আপনি উৎপাদন করতে পারবেন? তো যদি আমি একটা ভালো চাষি হই, ভালো আমি ফসল উৎপাদন করতে চাই, দিনের পর দিন আমার মাটির স্বাস্থ্যটাকে মাথায় রেখেই কিন্তু কাজ করতে হবে। তো আমার চাষ মাথায় না রেখে যদি আমি মনে করি যে না, মাটিকে আগে জৈব পদার্থ ফিরিয়ে দিয়ে দ্বিতীয়বার আমি ফসল লাগাবো ভালো মানে চাষ দিয়ে, তাহলেই কিন্তু এটা হতে পারে। তো আমাকে কিন্তু মাটির স্বাস্থ্যকে একবার মাথায় রেখে কাজটা কিন্তু করতে হবে। তার মানে ফসল তোলা মানেই চাষ শেষ হয়ে গেল না, আমাকে ফসল তোলার পরেও সচেতন থাকতে হবে যে মাটির স্বাস্থ্য ভালো রেখে কিভাবে আমরা পরবর্তী ফসলে যেতে পারবো আর কি। আচ্ছা, ধরুন ফসল তোলা হলো বা ফসল কাটা হলো, হারভেস্টিংয়ের পর কৃষক বন্ধু কি বারবার চাষ দেবেন মাটিটাকে ভালো রাখার জন্য? আপনি যদি ফসল কাটার পর বারবার চাষ দেন, তাহলে একটা সমস্যা দেখা যাচ্ছে। কোনো কারণে আপনি যদি বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি হলো, কালকে আমি চাষ দিচ্ছি, মাটির বা জমিটা কিন্তু ভেজা থাকে। ভেজা জমির মধ্যে যদি আপনি চাষ দেন, যেটাকে আমরা বলি থাকি টিলেজ বা প্লাউইং, একটা লাঙল দিয়ে আমি চাষ দিলাম, তাহলে কি হচ্ছে দেখা যাচ্ছে এই ভেজা মাটির মধ্যে চাষ দেওয়ার জন্য মাটিটা কিন্তু কম্প্যাক্ট বা শক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, কি হবে, সূর্যের আলো পড়ছে, আপনি একটা ভেজা মাটির মধ্যে আপনি একটা প্রেসার দিচ্ছেন, লাঙল দিয়ে আপনি চাষ করছেন, প্রেসার দিচ্ছেন, তাহলে কি হচ্ছে, মাটিটা আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। যত সূর্যের আলো পড়বে সেই মাটিটা আরো বেশি শক্ত হয়ে যাবে। আপনি যখন সেই সিড বেড বা একটা আমরা যে বীজতলা বলি, যেটা আমাদের বীজ লাগানো হয়, সেটা কিন্তু দেখা যাবে যে বীজগুলোর যে গোড়াগুলো নিচের দিকে কিন্তু বেড়ে উঠতে পারছে না। কোনো কারণে আপনি সেচ দিচ্ছেন বা ইরিগেশন দিচ্ছেন, সে জলটা নিচে নামতে পারছে না। গাছের গোড়াগুলো প্রপারলি রেসপিরেশন মানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডগুলোকে ইন্টারচেঞ্জ করতে পারছে না। কেন, সেই মাটিটা শক্ত বা কম্প্যাক্ট হয়ে গেছে। তো আপনি ভেজা মাটির মধ্যে যদি চাষ দেন, সেটা কিন্তু মাটির স্ট্রাকচার কিন্তু নষ্ট করে দিচ্ছে। সেখানে কিন্তু ফসল উৎপাদন কিন্তু অনেক দীর্ঘদিন ধরে কিন্তু করা যাবে না। তো বারবার চাষ দিলে কিন্তু মাটিটা যেমন শক্তও হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যদি নর্মাল কোনো বৃষ্টি হয়নি কিন্তু মাটিটা খুব লুজ হয়ে যাচ্ছে, আপনি কি করছেন, বারবার চাষ দিয়ে একটা মাটিকে লুজ করে দিচ্ছেন, ধুলো ধুলো হয়ে যাচ্ছে। এবার কোনো কারণে যদি প্রখর কোনো বৃষ্টি হলো, দীর্ঘদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, সে মাটিগুলো কিন্তু ধুয়ে চলে যাবে, উপরের মাটিটা ধুয়ে চলে যাবে। এবার ওপরের মাটির মধ্যে আমরা জানি সব থেকে বেশি পুষ্টি বা সব থেকে নিউট্রিয়েন্ট বেশি থাকে। ওপরের মাটিটা যদি ধুয়ে চলে যায়, সে মাটির কিন্তু উর্বরতা একদমই কমে যায়। ভালো ফসল কিন্তু সেই মাটির মধ্যে দীর্ঘদিন ধরে কিন্তু আর হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও যদি খুব জোরে বাতাস হয়, হাওয়া হয়, তাহলে তো খুব জোরে বাতাস হলে নিয়ে যেতে পারে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ জেলা যেটা আমি বলি, সেখানে খুব তীব্র জোরে বাতাস হয় না। কিন্তু আপনি যদি একটু রাজস্থানের দিকে যান, হরিয়ানার দিকে যান, ওখানে কিন্তু ধুলো ঝড় হয়। এই ধুলো ঝড় কি করে, মাটির ওপরের স্তরগুলোকে কিন্তু তুলে নিয়ে চলে যায়। তো সেইভাবে কিন্তু বারবার চাষ দেওয়ার জন্য কিন্তু এই মাটির ক্ষয়ক্ষতি কিন্তু বেড়ে যেতে পারে। আচ্ছা, ধরুন চাষি বন্ধু কোনো একটা ফসল ফলালেন আর কি, তো সেই ফসলের জন্য বা সেই চাষের জন্য তিনি নানান রকমের সার, পেস্টিসাইড, কীটনাশক সব ব্যবহার করলেন। তো তারপরে তিনি হারভেস্টিং করলেন, ফসল তুলে নিলেন। এই যে আগের ফসলের জন্য সার এবং কীটনাশক ব্যবহার করা হয়েছিল, সেটা কি পরবর্তী ফসলে কোনো প্রভাব ফেলতে পারে? কিছু আমরা এখন যে কীটনাশক বা আমরা যে সার প্রয়োগ করছি, সারগুলো তো গাছের কোনো ক্ষতি করবে না, কিন্তু গাছের
ভালোর জন্যই আমরা সারটা দিচ্ছি, মাটির মধ্যে কিছু স্টোরও থেকে যাচ্ছে। কিন্তু আমরা এমন কিছু কীটনাশক ইউজ করে থাকি যেটা হচ্ছে গিয়ে যে মাটির মধ্যে যদি ধরে নিয়ে আমি গাছের মধ্যে স্প্রে করছি, কিন্তু প্রত্যেকটা স্প্রে কি গাছে পড়ে, কিছু পরিমাণ মাটিতেও পৌঁছিয়ে যাচ্ছে। তো মাটির মধ্যে যে আমাদের বিভিন্ন রকমের বেনিফিশিয়াল জীবাণু রয়েছে, এটা খুব প্রয়োজন, যেরকম নাইট্রোজেন কিছু ফিক্সিং ব্যাকটেরিয়া রয়েছে, যেরকম রাইজোবিয়াম রয়েছে, অ্যাজোটোব্যাক্টার রয়েছে, এগুলো হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া নাম আমি বললাম, এগুলো হচ্ছে সব নাইট্রোজেন ফিক্স করতে কাজে লাগে। এদের মধ্যে যদি কোনো ক্ষতিকারক বা মানে টক্সিক কোনো কেমিক্যাল যদি এদের কন্ট্যাক্টে আসে, এরা কিন্তু মারা যায়। এই জীবাণুগুলো যদি মারা যায়, তারা কিন্তু মাটির মধ্যে যে নাইট্রোজেন ফিক্সিং সেটা কিন্তু আর করতে পারবে না। এবং এটাও দেখা গেছে, আপনি ফসল কেটে দিয়েছেন, মাটিটাকে কিছুদিন আপনি কোনো চাষ দিয়ে রেখে দিয়েছেন, কিছুদিন পরে আপনি দ্বিতীয় ফসল লাগাবেন, হঠাৎ করে দেখা গেল একটা বৃষ্টি হলো, তাহলে কি হচ্ছে, সেই মাটির মধ্যে যে বেশি পরিমাণ সারটা রয়ে গেছে বা কীটনাশকগুলো রয়ে গেছে, সেগুলো আশেপাশের যে ধরে নিন কোনো পুকুর আছে, সেই পুকুরের মধ্যে গিয়ে ধুয়ে পড়ছে। তাহলে কি হচ্ছে, এই পুকুরের মধ্যে যে মাটিগুলো চলে যাচ্ছে, সেই মাটিগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন এবং প্রচুর পরিমাণ ফসফরাস, কেন এই দুটো নিউট্রিয়েন্ট আমরা প্রচুর পরিমাণ প্রয়োগ করে থাকি। তো এরা যখন জলের মধ্যে পড়ছে, জলের মধ্যে পড়ার সাথে সাথেই দেখা যাচ্ছে যে জল যেহেতু রয়েছে, সেখানে সূর্যের আলো পড়ছে, ময়েশ্চার রয়েছে, সেখানে দেখা যাচ্ছে অ্যালগে যেটাকে আমরা বলি, সেটা শ্যাওলা প্রচুর পরিমাণ বাড়তে থাকে। ঠিক আছে, যত আপনার ফসফরাস যাচ্ছে, নাইট্রোজেন যাচ্ছে, তারা কিন্তু পুষ্টি পাচ্ছে এইগুলোর থেকে, এই সারগুলোর থেকে পুষ্টি পাচ্ছে। তারা দেখা যাচ্ছে দ্রুত বেগে তারা কিন্তু বেড়ে যাচ্ছে। এবার তারা যত বেড়ে যাচ্ছে, তারা কি করছে, জলটাকে পুরো ঢেকে দিচ্ছে। আমরা অনেক দেখেছি কচুরি পানা হচ্ছে, শ্যাওলাও হয়ে পুরো জলের ওপর স্তরটা ঢেকে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, অক্সিজেনটা যেটা মানে আকাশ থেকে মানে অ্যাটমসফিয়ার থেকে আসছিল, সেটা আর জলের মধ্যে ঢুকতে পারছে না। তারা জলের ওপরে পুরো একটা লেয়ার তৈরি করে রেখে দিয়েছে। এবার কি হচ্ছে, অক্সিজেনের পরিমাণটা জলের মধ্যে আস্তে আস্তে কমতে শুরু করেছে। কোনো কারণে কোনো কৃষক বন্ধু সেখানে হয়তো মাছ চাষ করছিলেন, তো ওপরটা কি হচ্ছে, পুরো এরকম কচুরি পানা বা শ্যাওলায় ভরে গেছে। এবার অক্সিজেন আর নিচে পৌঁছতে পারছে না। আস্তে আস্তে কি হচ্ছে, যখন কচুরি পানাগুলো মারা যাচ্ছে, কারণ তারা তো বেশি দিন বেঁচে থাকে না, আস্তে আস্তে তারাও মারা যায়। এবার আমাদের জলের মধ্যে কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা তাদেরকে পচন করছে। পচন করার জন্য তারা কি করে, জলের মধ্যে যে ডিজলভড অক্সিজেন রয়েছে সেগুলোকে প্রয়োগ করছে। তাহলে কি হচ্ছে, পচন করার জন্য অক্সিজেন প্রয়োগও হচ্ছে এবং অক্সিজেনকে ঢুকতেও দেওয়া হচ্ছে না। আস্তে আস্তে দেখা যাচ্ছে সেই জলের মধ্যে অক্সিজেনের সংখ্যা একদমই কমে যাচ্ছে এবং যে মাছগুলো রয়েছে নিচে, তারা কিন্তু মারা পড়ছে। তো আমরা যে ফসল কেটে হয়তো একটা চাষ দিয়ে রেখে দিচ্ছি দ্বিতীয় ফসল লাগানোর জন্য, তখন দেখা যাচ্ছে এই যে মাটিগুলো ধুয়ে যাচ্ছে, যার মধ্যে এত পরিমাণ সার রয়েছে বা কীটনাশক রয়েছে, আশেপাশে যদি কোনো জলাশয় থাকে, সেখানে গিয়ে যদি জমা হয়, সেখানে একটা প্রতিক্রিয়া তৈরি করে, যেটাকে আমরা বলি ইউটোরোফিকেশন। যেটা হচ্ছে কি, আমরা জলাশয়ের মধ্যে এই শ্যাওলা বা কচুরিপানাগুলোকে বাড়িয়ে দিয়ে অক্সিজেনের সংখ্যা কমে গেলে ওখানে মাছগুলো মারা পড়ছে। সেটা কিন্তু একটা খুব ক্ষতিকারক একটা পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz community radio, Jadavpur University. মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। JU কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টসে শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালার আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করছি ফসল তোলার পর মাটির সমস্যা এবং তার সমাধান। আর এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য আছেন স্টুডিওতে ডক্টর মধুরিমা বণিক, HOD অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি, TNU। আমরা তো যেটা শুনছিলাম আপনার থেকে, যে পরিমাণের সার এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে মাটিতে, সেটা যদি ধুয়ে কোনো জলাশয়ে যায়, তাহলে সেই জলাশয়ের মাছ চাষ বা অন্যান্য ক্ষেত্রে ক্ষতি হচ্ছে। তো ধরুন, আগের ফসলে আমরা কিছু সার দিয়েছিলাম মাটিতে, তো পরের ফসলে কি সেই সারটাই আবার কাজে লেগে যাচ্ছে আমাদের?
অবশ্যই সারটা তো সব একটা গাছ নিতে পারে না, কিছু পরিমাণ গাছ নেয়। ধরে নিন আমরা সব থেকে যে সারটা প্রয়োগ করি সেটা যে ইউরিয়া সার, কেন প্রত্যেকটা জমির মধ্যে আমাদের নাইট্রোজেনের অভাব রয়েছে, এই জন্য সব থেকে বেশি কিন্তু আমরা ইউরিয়া সারই দিয়ে থাকি। এবার একটা গাছ কিন্তু 30% হয়তো ইউরিয়া নিচ্ছে, 70% কিন্তু লস হয়ে যায়। এই লসটা হচ্ছে কিভাবে? লিচিং মানে কি, ধরে নিন আপনি সেচ দিচ্ছেন, ইরিগেশন দিচ্ছেন, বা হঠাৎ একটা বৃষ্টি হলো, এই যে নাইট্রোজেনটা কি হয়, নাইট্রেট ফর্মে তৈরি হয়। ইউরিয়া যে সারটা থাকে তার ফর্মুলা কি, CONH2 এটা অ্যামাইড ফর্মে থাকে। এই অ্যামাইড ফর্ম কিন্তু গাছ নিতে পারে না। তো ইউরিয়াটাকে মাটির মধ্যে যে অসংখ্য জীবাণু আছে তারা পরিণত করছে নাইট্রেট ফর্ম। গাছ কিন্তু নাইট্রোজেনটা নেয় নাইট্রেট ফর্ম হিসাবে, 30% নাইট্রেট নিচ্ছে, কিন্তু বাকি যে 70% সেটা কোনো কারণে সেচের সাথে বা বৃষ্টি জলের সাথে নিচে নেমে যাচ্ছে। এই নিচে নেমে সেটা কি হচ্ছে, চলে যাচ্ছে একদম গ্রাউন্ড ওয়াটার যে জলটা আমরা পানীয় জল হিসাবে খেয়ে থাকি। এবার দেখা যাচ্ছে এই যে নাইট্রেট যদি পানীয় জলে চলে যায়, তার কনসেন্ট্রেশন যদি 10 মিলিগ্রাম/লিটার বেশি হয়ে থাকে, এবং সে পানীয় জল যদি কোনো বাচ্চাকে যার বয়স 3 মাসের কম তাকে যদি খাওয়ানো হয়, দেখা যাচ্ছে সে মারা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? এই যে নাইট্রেটটা যখন কোনো 3 মাসের বাচ্চার পেটে পৌঁছচ্ছে, সেখানে কি হয়, নাইট্রেটটা নাইট্রাইট মানে রিডাকশন হচ্ছে। কেন? তার বাচ্চাদের পেটে একটা রিডিউসিং ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণ থাকে, কারণ তারা দুধ পান করে, সেই দুধকে ভাঙার জন্য কিছু রিডিউসিং ব্যাকটেরিয়া থাকে। তো এই নাইট্রেট যে জলের মধ্যে থাকছে, পেটে যে রিডিউসিং ব্যাকটেরিয়াগুলো থাকছে, তারা নাইট্রেট থেকে নাইট্রাইটে পরিণত করছে। এই নাইট্রাইটটা মিশে যাচ্ছে কার সাথে? বাচ্চাদের যে বডির মধ্যে যে হেমোগ্লোবিনটা রয়েছে, এই হেমোগ্লোবিনের কাজ কি, তারা পুরো বডিতে অক্সিজেনটাকে কিন্তু ট্রান্সপোর্ট করে থাকে। তো ওরা কি করছে, এই হেমোগ্লোবিনটাকে গিয়ে অ্যাটাক করছে, তৈরি করছে মিথিমোগ্লোবিন। তা আলটিমেটলি কি হচ্ছে, এই মিথিমোগ্লোবিন যেই তৈরি হলো, পুরো বডির মধ্যে অক্সিজেনটা কিন্তু আর ট্রান্সপোর্ট বা ঘুরে ফিরে যেতে পারছে না, বাচ্চাটা নীল হয়ে মারা যায়। কেন? অক্সিজেন ডেফিসিয়েন্সিতে সে মারা যায়। তো এই ধরনের জিনিসগুলো যদি বেশি পরিমাণ আমি সার দিতে থাকি, সেটা কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হতে পারে, সে মানুষের বাচ্চাই হোক বা গরু বাছুরই হোক, তাদের মধ্যে কিন্তু এই মৃত্যু হতে পারে। কিছু ক্ষেত্রে বেনিফিশিয়াল বলতে পারি যে কিছু হয়তো মাটি ধরে রাখতে পারে, যেমন ফসফরাস এমন একটা সার যেটা হচ্ছে যখনই আপনি দেবেন মাটির মধ্যে, মাটি কি করে, ফিক্স করে রেখে দেয়। কারণ প্রত্যেকটা মাটির মধ্যে কিছু নিউট্রিয়েন্ট রয়েছে, আয়ন রয়েছে, যেমন আয়রন রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, তারা ফসফরাসকে ধরে রেখে দেয়। তো আপনি যদি SSP সিঙ্গল সুপার ফসফরাস দেন, বেশিটাই কিন্তু গাছ পুরোপুরি নিতে পারবে না, কিছুটা কিন্তু মাটির মধ্যে থেকে যায়, এবং পরবর্তী ফসল যেটা আপনি লাগাবেন তার জন্য কিন্তু সেটা প্রয়োগ হতে পারে। তো কিছু পরিমাণ থেকে যায়, কিছু পরিমাণ কিন্তু ক্ষয়ক্ষতিকেও নিয়ে আসে, সেটা কিন্তু মাথায় রেখে আমাকে কিন্তু প্রয়োগ করতে হবে এই সারগুলোকে। আচ্ছা, ফসল কৃষক বন্ধু তুললেন, তো তোলার পরপরই ধরুন চাষ করলেন না, বহুদিন মাটিটা ফেলে রাখলেন আর কি, সেটা কতদিন পর্যন্ত তিনি এভাবে পরবর্তী ফসলে না গিয়ে জমিটা ফেলে রাখতে পারবেন? যদি একটা কৃষক বন্ধু অনেক দিন ধরে মানে চাষ দিয়ে বা না দিয়ে রেখে দিয়েছে, চাষ দিলে তো ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, চাষ না দিলে হয়তো কিছুটা ক্ষয়ক্ষতি হতে পারে। যদি চাষি বন্ধু চাষ দিয়ে দিল আর অনেক দিন ধরে ফসল মানে জমিটাকে খালি রেখে দিল কোনো ফসল না লাগিয়ে, তাহলে কি হচ্ছে, সেই জমির মধ্যে প্রখর রোদ ঢুকছে, তাহলে কি হচ্ছে, মাটির যে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, এই তাপমাত্রা বাড়লে কি হচ্ছে, মাটির মধ্যে যে বিভিন্ন রকমের জীব বা জীবাণু রয়েছে, আমরা জানি কেঁচোরাও কিন্তু মাটিতে থাকে, এবং কেঁচোকে কিন্তু আমরা কৃষকের বন্ধু বলে থাকি, ফ্রেন্ড অফ ফার্মার্স। তো এই কেঁচো কিন্তু এই যে সূর্যের যে প্রখর তাপমাত্রা কিন্তু সহ্য করতে পারে না, তারাও কিন্তু এই প্রখর তাপমাত্রায় মারা যায়। এবং এমন কিছু জীবাণু আছে যারা হচ্ছে সূর্যের আলোতে তাদের কাজ কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যদি ওই জমিটাকে আমি দিনের পর দিন রেখে দিই, এই প্রখর রোদের মধ্যে কিন্তু এই জীব বা জীবাণুর কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে বৃষ্টি যদি প্রচুর পরিমাণ হয়, সে মাটি ওপরের স্তরকে ধুয়ে নিয়ে চলে যেতে পারে, বা ধুলো ঝড় এলো, সব জায়গায় তো ধুলো ঝড় হয় না, কিছু অঞ্চল এলাকায় ধুলো ঝড়ও হয়ে থাকে, সে ধুলো ঝড় হলে কিন্তু সেই ঝুরঝুরে মাটিগুলো কিন্তু উড়িয়ে নিয়ে চলে যেতে পারে। অনেক দিন ধরে কিন্তু চাষ দিয়ে জমিকে যদি ফেলে রাখি, তাহলে এই প্রতিক্রিয়াগুলো কিন্তু আমরা দেখতে পেতে থাকি। ধরুন চাষি বন্ধু এক ধরনের ফসল ফলালেন, তারপরে যে অন্য একটা চাষে যাবেন আর কি, তো পরবর্তী চাষটা কি ওই একই রকম ফসলই তিনি ওই জমিতে লাগাবেন, নাকি অন্য কোনো ফসল তিনি ওখানে লাগাবেন?
এটাকে আমরা বলে থাকি যে একটা ফসল কাটার পর যে সেম ফসল আমরা লাগাই সেটাকে আমরা বলে থাকি মোনোক্রপিং। কিন্তু দেখা যাচ্ছে এই ফসল কিন্তু বারবার মোনোক্রপিং করতে করতে সে মাটির কিন্তু প্রচুর কিন্তু দেখা যাচ্ছে ক্ষয়ক্ষতি হয়ে থাকে। যেমন হচ্ছে কি কোনো একটা ফসল, ধরে নিন আপনি টমেটো গাছ লাগিয়েছেন, টমেটো গাছ যখন লাগাচ্ছেন এরা কিন্তু প্রচুর নিউট্রিয়েন্ট টানে। মানে অন্য, ধরে নিন আপনার কাছে একটা পাশে একটা পেঁয়াজ গাছ আছে আর পাশে টমেটো গাছ আছে, পেঁয়াজ যতটুকু না নিউট্রিয়েন্ট টানবে টমেটো তার থেকে অনেক বেশি পরিমাণ টানবে। এবার সেই মাটিতে আপনি টমেটো গাছগুলোকে হারভেস্ট করার পরে বা কেটে দেওয়ার পরে আবার আপনি টমেটোর ফসল লাগালেন, তাহলে কি হবে, বারবার কিন্তু এই প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্ট গুলো কিন্তু নিতে থাকবে। তাহলে কি হচ্ছে, ওই জমিটার মধ্যে কিন্তু মানে নিউট্রিয়েন্টের অভাব কিন্তু একটা সময় আপনি দেখতে পাবেন। কিন্তু ধরে নিন আমি টমেটো কাটার পরে যদি ওখানে আমি হয়তো বাঁধাকপি লাগালাম, দেখা যাচ্ছে হয়তো বাঁধাকপি কম পরিমাণ নিউট্রিয়েন্ট কিন্তু নিচ্ছে। তার জন্য কি হচ্ছে, যে নিউট্রিয়েন্ট গুলো মানে বেশি পরিমাণ আগে নিচ্ছিল সেগুলো হয়তো থেকে যাচ্ছে। তার মানে একই নিউট্রিয়েন্টে বারবার কম্পিটিশন কিন্তু হচ্ছে না, কিছু পরিমাণ নিউট্রিয়েন্ট মাটির মধ্যে থেকে যায়। এবং দেখা যাচ্ছে যদি আমি কন্টিনিউ মোনোক্রপিং করি, একই ফসল বারবার লাগাই, একই রকমের কীট বা পেস্ট এসে কিন্তু অ্যাটাক করতে পারে। কিন্তু আমি যদি ফসল পরিবর্তন করি, দেখতে পারবো যে ওই পেস্টগুলো কিন্তু এসে দ্বিতীয় ক্রপে হয়তো খাচ্ছে না। তো আমি ফসল পরিবর্তন করলে তাদেরকেও কিন্তু একটা বাধা সৃষ্টি করছি যে দ্বিতীয় ফসল আমি পরিবর্তন করছি, তার জন্য কিন্তু তারা এসে নষ্ট করতে পারছে না সেই ফসলকে। এবং দেখছি কিছু গাছের শেকড় কিছু কেমিক্যাল রিলিজ করে, সেই কেমিক্যালগুলো হয়তো মাটির মধ্যে একটা টক্সিসিটি তৈরি করে, মানে মাটিকে বিষক্রিয়া করে দেয়। তো আলটিমেটলি যদি আমি বারবার এরকম করে সেই একই ফসল লাগাতে থাকি, আমার মাটির মধ্যে অনেক টক্সিক মেটেরিয়াল কিন্তু ঢুকে যাচ্ছে, সেটা কিন্তু মাটির কিন্তু ভালো হচ্ছে না, ক্ষয়ক্ষতির দিকে যাচ্ছে। কিন্তু যদি আমি ফসল পরিবর্তন করি, দেখা যাচ্ছে এই ধরনের টক্সিক মেটেরিয়ালগুলো কিন্তু মাটির মধ্যে খুব একটা পরিমাণ তৈরি হচ্ছে না। তো এই জন্য আমাদেরকে কিন্তু একই ফসল বারবার না লাগিয়ে মোনোক্রপিং না করে আমার মনে হয় ক্রপ রোটেশন বা ফসল পরিবর্তন করাটা কিন্তু খুবই প্রয়োজনীয়। আচ্ছা, আমরা শেষের দিকে চলে এসেছি। একটা কথা একটু জানতে চাইবো যে ফসল তোলার পর মাটির স্বাস্থ্য কেমন আছে, কি ফসল সেখানে পরবর্তীতে লাগাবেন, বা সেই ফসলের জন্য প্রয়োজনীয় পুষ্টি সেখানে সেই মাটিতে আছে কিনা জানাটা খুবই জরুরি কৃষক বন্ধুর কাছে। একটা কৃষক বন্ধু হচ্ছে তার মাটি হচ্ছে তার কাছে সম্পদ। তো মাটি যখন আমরা একটা ফসল লাগাচ্ছি তারপরে তাকে মানে হারভেস্ট করছি, তো সেখান থেকে কিন্তু প্রচুর নিউট্রিয়েন্ট লস হচ্ছে এবং বিভিন্ন রকম আমরা কীটনাশক দিচ্ছি, সেখানে হার্বিসাইড পেস্টিসাইড সবই দিচ্ছি। তো মাটির কিন্তু দ্বিতীয় ফসল লাগানোর আগে কিন্তু আমার দেখে নেওয়া উচিত যে আমার মাটির স্বাস্থ্যটা কেমন আছে। সেটা কিভাবে জানবেন? সেটা এবার মাটিকে দেখে তো আর বোঝা যায় না। এবার আপনার এটা পক্ষেও সম্ভব না, আপনি একটা ফসল লাগাবেন, কাটবেন, আবার টেস্টিং করবেন, আবার একটা ফসল লাগাবেন, কাটবেন, আবার টেস্টিং করবেন, এটা তো প্রয়োজনীয় নয়। আপনি ধরে নিন 2 বছরের মধ্যে যদি একবার সয়েল টেস্টিং আপনি করে থাকেন, আর সয়েল টেস্টিং করার পরে যে আপনার সয়েল হেলথ কার্ডটা দেওয়া হয়, তার মধ্যে যে 12টা প্যারামিটার আপনি টেস্টিং করেছেন, ধরে নিন সয়েলের পিএইচ করেছেন, ইসি করেছেন, কার্বন করেছেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট টেস্টিং আপনি করেছেন, সেটা একটা সয়েল হেলথ কার্ড প্রত্যেকটা কৃষক বন্ধুদেরকে কিন্তু দেওয়া থাকে। সেটা যদি সে মেনে নিয়ে চলে যে আমার সয়েলের মধ্যে যে নাইট্রোজেন কত আছে, আমার কি বেশি প্রয়োজন করা দরকার না আমার কম প্রয়োজন করা দরকার, বা ফসফরাস অভাব রয়েছে আমাকে ফসফরাসটা দেওয়া দরকার, বা এই মাইক্রোনিউট্রিয়েন্ট অভাব রয়েছে জিঙ্ক দেওয়া দরকার, সেইগুলো সে যদি মেনে নিয়ে চলে, তার মানে সয়েল টেস্টিং করার পরে, মাটি পরীক্ষা করার পরেই সে কিন্তু বুঝতে পারবে। সেটা প্রত্যেকটা ফসল কাটার পরের প্রয়োজন নেই, বছরে অন্তত একবার কি দুবার যদি মাটি টেস্টিং করে সেটা পরীক্ষা করে দেখা যায় এবং সে নিয়মিতভাবে সার বা জৈব সার বা বায়ো ফার্টিলাইজার যেটা হচ্ছে জীবাণু সার সে যদি দিতে পারে, তার মানে কিন্তু সে প্রপার ওয়েতে কিন্তু এই মাটিটাকে স্বাস্থ্যটাকে বজায় রাখতে পারবে এবং বছরের পর বছর সুস্থ এবং স্বাস্থ্যকর ফসল কিন্তু উৎপাদন করে যেতে পারবে। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা শেষ করব। আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় ছিল ফসল তোলার পর মাটির সমস্যা এবং তার সমাধান। আর এই বিষয়ে আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনা করলেন ডক্টর মধুরিমা বণিক, HOD অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি, TNU। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radioju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে।
ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।